আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবকিছু ওকে কিনা? সাউন্ড ক্লিয়ার কিনা? কমেন্ট করলে সুবিধা হতো। সাউন্ড ক্লিয়ার কিনা? রায়হান আলী আছেন আমাদের সাথে। ওয়ালাইকুম আসসালাম। কেউ একটু কমেন্ট করেন সাউন্ড ক্লিয়ার কিনা? সবকিছু ঠিকঠাক না? আচ্ছা, নিউ লুক। চুল ফ্রেশ করে দিয়েছি গতকালকে। ওকে, ক্লিয়ার। আচ্ছা, আমাদের আজকের টপিক হচ্ছে অনুপাত সমানুপাত। আপনারা জানেন লেকচার 19। একটু পরে চেনা যাবে ক্যাপটা খুলে দিলে। আচ্ছা, আমরা শুরু করি। শিট কি আছে সবার কাছে? শিট। চকবাজার শাখা থেকে আছেন। আচ্ছা, অনুপাত সমানুপাত। আচ্ছা, অনুপাত সমানুপাত। প্লিজ, আমি গত ক্লাসে বলছিলাম যে পাটিগণিত আমাদেরকে ক্লিয়ারলি বুঝতে হবে, এর ভাষা বুঝতে হবে। তো ল্যাঙ্গুয়েজ গুলো যদি বোঝা যায় তাহলে পাটিগণিত মোটামুটি পারা যাবে। আমরা গত ক্লাসে নিয়েছিলাম লসাগু গসাগু। আপনারা কি বাসায় ওটা সাইজ করেছেন? বাসায় একটু সময় দিলে আশা করি লসাগু গসাগুতে আর সমস্যা হওয়ার কথা না, ঠিক না? তো আজকে আমরা যদি অনুপাত সমানুপাতটা মোটামুটি ওইভাবে আমরা শিখতে পারি, ইনশাল্লাহ মোটামুটি ভালো একটা অবস্থানে আমরা যেতে পারবো। অনুপাত সমানুপাত, অনুপাত কি? অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ। এটা একটু লিখেন সবাই। লেখেন, অনুপাত একটি ভগ্নাংশ যা তুলনা অর্থে ব্যবহৃত হয়। সবাই লিখেন প্লিজ। অনুপাত একটি ভগ্নাংশ যা তুলনা অর্থে ব্যবহৃত হয়। এর কোনো একক নাই। সাইজ করেছি না? ওকে, ফাইন। আচ্ছা, এখন কমেন্ট বাদ দিয়ে একটু আমরা ক্লাসে মনোযোগী হই, ঠিক আছে? আচ্ছা, তো অনুপাত একটি ভগ্নাংশ যা তুলনা অর্থে ব্যবহৃত হয়। এর কোনো একক নাই। যেমন আমরা 3:5 যখন লিখি, এরপরে লিখি না এটা সেন্টিমিটার, এটা আমরা কখনোই লিখি না। কারণ কি? কারণ অনুপাতের সাথে কোনো একক লিখতে হয় না। এখন অনুপাত কিরকম ভাবে লেখা হয়? ধরেন A:B এভাবে লেখা যায়, A:B এভাবে লেখা যায়, অথবা A/B এভাবে লেখা যায় অনুপাত। তাহলে তিন ভাবে অনুপাতকে প্রকাশ করা যায়।
তিন ভাবে, এ ইজ টু বি, এ টু বি, এ বাই বি। এটা একটু লিখে নেন প্লিজ। মাত্র শেষ করলাম ঘন জ্যামিতি না? আচ্ছা, আচ্ছা, প্রকাশ লিখছেন। এবার সবাই একটু লিখেন যে কি কি ধরনের অনুপাত আছে। হ্যাঁ, সবাই একটু লিখেন। ধরেন একটা অনুপাত এ ইজ টু বি, একটা অনুপাত হচ্ছে এ ইজ টু বি। আমি যদি বলি এর দ্বিগুণ আনুপাত, তাহলে হবে এ স্কোয়ার ইজ টু বি স্কোয়ার। একটু লিখেন সবাই। দ্বিগুণ অনুপাত। যদি বলি দ্বিভাজিত অনুপাত, তাহলে হবে রুট ওভার এ ইজ টু রুট ওভার বি। ত্রিগুণানুপাত, এ কিউব ইজ টু বি কিউব। যদি বলি ত্রিভাজিত অনুপাত, কিউব রুট অফ এ ইজ টু কিউব রুট অফ বি। ঠিক আছে? প্লিজ সবাই একটু খেয়াল করেন। আমার কথা হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট ভালো করে বুঝতে হবে। প্রত্যেকটা পয়েন্ট সবাই একটু খেয়াল করেন। যদি বলে একটা অনুপাতের দ্বিগুণ অনুপাত কত, দেখেন, আপনি যদি না জানেন তাহলে আপনাকে কনফিউজড হয়ে অ্যান্সার করতে হবে। আর যদি আপনি জানেন তাহলে আপনি কনফিডেন্টলি অ্যান্সার করতে পারবেন। ঠিক না? এই জন্য জানতে হবে। জিনিসটা কিন্তু ছোট্ট, কিন্তু না জানলে প্রবলেম। কি বলছে? দ্বিগুণানুপাত বলেই দিয়েছে, দ্বিগুণ। দ্বিগুণ এই জন্য দেখেন পাওয়ারের 2। তাহলে একটা অনুপাতের যদি বলে দ্বিগুণানুপাত, তাহলে আমরা জাস্ট স্কোয়ার করে দিব, অর্থাৎ পাওয়ারের 2 দিয়ে দিব। যদি বলে দ্বিভাজিত অনুপাত কত, দ্বিভাজিত মানে 2 ভাগ। রুটের মান কত? রুটের মান কত? হাফ না? দেখেন সেখানে তো 2 ভাগই আছে। এই জন্য কখনো কোনো একটা অনুপাতের যদি বলে দ্বিভাজিত অনুপাত কত, আমরা জাস্ট রুট করে দিব। যদি বলে ত্রিগুণানুপাত, ত্রিগুণানুপাত তখন আমরা কিউব করে দিব। যদি বলে ত্রিভাজিত অনুপাত, ত্রিভাজিত মানে 3 ভাগ। কিউব রুটের মান কত? 1/3 কিউব রুটের মান। দেখেন এখানে তো 3 ভাগই আছে, ঠিক না? 3 ভাগই আছে। তাহলে তাহলে কিউব রুট দিব যদি কখনো ত্রিভাজিত অনুপাতের কথা বলে। ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে আমি যদি একটা প্রশ্ন করি আপনাদের, এটার অ্যান্সার বলেন তো কি হবে? প্রশ্নটা হচ্ছে 125:64 এর দ্বিভাজিত অনুপাত কত? এটা বের করেন। 125:64 এর দ্বিভাজিত অনুপাত বের করেন। সবাই কমেন্টে দেন। একজনে লিখছেন 15:8। এর দ্বিভাজিত অনুপাত কি হবে? 5:2, 5:4, √125 √64 না?
আচ্ছা, প্লিজ কনফিউশন যেন না থাকে, সবাই একটু বোঝার চেষ্টা করি আমরা। দেখেন, আমরা জানি দ্বিভাজিত অনুপাত বললে কি করতে হবে? রুট দিতে হবে, ঠিক না? তাহলে আমরা রুট দিয়ে দিই। রুট ওভার 125 ইস টু রুট ওভার 64, এটাই তো। এখন 125কে আমরা কিভাবে ভাঙতে পারি? 125কে আমরা লিখতে পারি 5 স্কোয়ার ইন্টু 5 লেখা যায়। কারণ নিয়ম হচ্ছে কি, রুট থাকলে সবসময় এটা মাথায় রাখবেন, রুট থাকলে নিয়ম হচ্ছে ভিতরে স্কোয়ার করে করে লিখতে হয়। তাহলে 5-এর স্কোয়ারে 25, আর 5-25-এ 125। আর রুট ওভার 64কে লেখা যায় রুট ওভার 8 স্কোয়ার। তাহলে আমরা কি জানি? রুট আর স্কোয়ার কাটা যায়, এটা আমরা জানি। তাহলে রুট আর স্কোয়ার যদি কাটা যায়, 5টা ফ্রি হয়ে যাবে। তাহলে 5 ফ্রি, আর এই 5 এর উপরে রুটটা থেকে যায়, তাহলে 5 রুট 5 ইস টু স্কোয়ার আর রুট কাটা যায়, 8 থেকে যায়। তাহলে আমাদের অ্যান্সার হবে 5 রুট 5 ইস টু 8। আশা করি ক্লিয়ার সবাই। ভেরি সিম্পল। তাহলে এটা কিন্তু অনেক কাজে লাগবে, হ্যাঁ, যে যখনই রুট থাকবে আমরা ভিতরে স্কোয়ার করে লেখার চেষ্টা করব। সবাই কি ক্লিয়ার? ইয়েস, হ্যাঁ। আচ্ছা, ধারাবাহিক অনুপাত আছে। ধারাবাহিক অনুপাত, আমরা এবার দেখি ধারাবাহিক অনুপাত। আচ্ছা, এখন ভুল হোক সমস্যা নাই, এখন থেকে যেন আর ভুল না হয়, ঠিক না? আচ্ছা, আপনাদের শীটে আছে, এবার আমরা ধারাবাহিক অনুপাতের কিছু প্রশ্ন দেখব। প্রশ্নটা হচ্ছে এরকম যে, 1 নম্বর প্রশ্ন, ক ইস টু খ 4:5, খ ইস টু গ 7:11। প্রশ্ন বলছে ক ইস টু খ ইস টু গ কত? এটা হচ্ছে কোশ্চেন। আমি একটু শেয়ার করি, তারপরে আপনাদেরকে আমি করতে দিচ্ছি। দেখেন অ্যাকচুয়াল নিয়ম কি? অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে, দেখেন এখানে 2টা খ আছে, কিন্তু আমার এখানে একটা খ লাগবে। তাহলে দেখেন এখানে খ খ সেম জিনিস, কিন্তু এখানে সংখ্যা তো সেম না। তাহলে আমার এখানে সংখ্যা সেম করতে হবে। সংখ্যা সেম আমরা কিভাবে করব? তাহলে আমরা নিয়মটা মনে রাখবো, কখন এখানে যেভাবে সংখ্যা সেম থাকে এখানে সংখ্যা সেভাবে সেম করতে হবে। মনে করেন এই খটা যদি এখানে থাকতো, তাহলে এভাবে সেম যেহেতু, তাহলে আমরা সংখ্যা এভাবে সেম করতাম। ওকে, তাহলে সংখ্যা যেহেতু এভাবে সেম খ, তাহলে আমরা সংখ্যাটা এভাবে সেম করব। তাহলে এই দুটো সংখ্যা সেম কিভাবে করতে পারি? একে আমরা গুণ দিব এই 7 দিয়ে, আর এটাকে গুণ দিব ওই 5 দিয়ে, ঠিক না? তাহলে 7 দিয়ে গুণ দিলে কি হবে? 4 7 28 ইস টু 5 8 40, অর্থাৎ 7 দিয়ে গুণ। আর নিচেরটাকে আমরা 5 দিয়ে গুণ দিব। 5 দিয়ে গুণ দিলে কি হবে? সরি, উপরটাকে 7 দিয়ে গুণ দিলে কত হবে? 28 ইস টু 5 7 35। আর নিচেরটাকে যদি 5 দিয়ে গুণ দেই কি হবে? 35 ইস টু 55, ঠিক না? তাহলে দেখেন এই যে দুইটা সংখ্যা সেম হয়ে গেল। তাহলে ক ইস টু খ ইস টু গ হবে 28 ইস টু 35 ইস টু 55, এটাই অ্যান্সার। সবাই লিখে নেন, এটাকে আমরা যদিও টেকনিক্যালি করতে পারবো।
তাহলে সবসময় বেসিকটা আপনার জানতে হবে, হ্যাঁ, মূল বিষয়টা জানতে হবে যে বর্ণ যেভাবে সেম থাকে, যেভাবে একই থাকে, সংখ্যাও সেভাবে একই করতে হয়, এটা হচ্ছে নিয়ম। তো এই ধরনের অঙ্কগুলো যদি আমরা একটু দ্রুত করতে চাই, তাহলে দেখেন, যদি এভাবে সেম থাকে, প্লিজ খেয়াল করেন, শুধু এই নিয়মের ক্ষেত্রে যদি এভাবে সেম থাকে, তাহলে আমরা হাটুভাঙ্গা দ ব্যবহার করতে পারি। মনে আছে কিনা হাটুভাঙ্গা দ? এটা না হাটুভাঙ্গা দ? তার মানে 4-এর সাথে 7 গুণ, 7-এর সাথে 5 গুণ, 5-এর সাথে 11 গুণ, তাহলে 4-7 28, 5-7 35, 5-11 55, এটাই আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। তাহলে হাটুভাঙ্গা দ ব্যবহার করতে হবে শুধু সেই ক্ষেত্রে এইভাবে মিল থাকবে যখন। আচ্ছা, তাহলে আপনারা এই প্রশ্নের অ্যান্সারটা করেন তো। 2a সমান 3b সমান 4c, a/b/c কত? এটা হচ্ছে কোশ্চেন। সবাই এটা করেন তো। হ্যাঁ, এটা কত আসছে? প্লিজ সবাই একটু খেয়াল করেন, খুব ভালো মানের একটা প্রশ্ন এটা। এই ধরনের অঙ্ক যদি থাকে, দেখেন, সবাই এখন কেউ লিখেন না প্লিজ, আমি যখন লিখবো কেউ লিখেন না। এটা কি আমি এটা লিখতে পারি 2a সমান 3b? এটা একবার লেখা যায়। আবার লেখা যায় কি 3b সমান 4c? বলেন, এটা কি লেখা যায় না? অর্থাৎ এই জিনিসটাকে আমরা একবার লিখতে পারি, আবার এই জিনিসটাকে আমরা একবার লিখতে পারি, নিশ্চয়ই লিখতে পারি। এখন সমীকরণ থেকে আমরা কিভাবে অনুপাতে আসতে পারি, দেখেন, a/b আমরা লিখতে পারি সমীকরণ 2a সমান যদি 3b হয়, তাহলে যদি আমি অনুপাত আকারে লিখতে চাই, জাস্ট সংখ্যা দুটো উল্টাই দিলেই হবে। অর্থাৎ 3 যেহেতু পরে ছিল, 3 কে আমি আগে লিখবো আর 2 কে পরে লিখবো, জাস্ট উল্টায় দিব। কি বলছি আমি, সমীকরণ থেকে যদি অনুপাতে যেতে চাই, জাস্ট সংখ্যা দুটাকে আমরা উল্টায় দিব। তার মানে আমি মনে রাখার জন্য এভাবে বলি, দেখেন, এর সাথে যে 2, এই 2টা এর না, এই 2টা হচ্ছে বীর। আর বীর সাথে যে 3, এই 3টা বীর না, এই 3টা হচ্ছে এর। তার মানে কি, তার মানে আমার সাথে যে সে আমার না, অন্যের সাথে যে সে আমার, ঠিক না? আমার সাথে যে সে আমার না, অন্যের সাথে যে সে আমার। তাহলে কি বলছি আমি, সমীকরণ থেকে অনুপাতে গেলে জাস্ট সংখ্যা দুটো উল্টেই দিব। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, b/c হবে, এখান থেকে আমি জাস্ট উল্টেই দিব, ঠিক না? তাহলে 4:3 বলা যায় না? বলেন, বলা যায়। প্রশ্ন বলছে a/b/c কত? তাহলে ওই যে দুইটা বি সেম, তাহলে আমরা হাটুভাঙ্গা দ ব্যবহার করতে পারি। হাটুভাঙ্গা দ, তাহলে কি হবে, 3×4 12, 4×2 8, 3×2 6,
যদি আমরা কনসাইজ করতে পারি, 2 দিয়ে যদি ভাগ দেই তাহলে কি হবে? 6:4:3। তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হবে এটা 6:4:3। আশা করি ক্লিয়ার সবাই। তাহলে যখনই সমীকরণ থেকে আমরা অনুপাতে যেতে চাই তখন আমরা কি করব? সংখ্যা দুটাকে উল্টায় দিব। উল্টায় দিয়ে জাস্ট আমরা হাঁটু ভাঙা দয়ের কনসেপ্টটা কাজে লাগালাম। আচ্ছা, ওই যে সমীকরণ থেকে স্টুতে আসলাম, ওই যে বললাম আমার সাথে যে সে আমার না, অন্যের সাথে যে সে আমার। তো এগুলো একটু নিজেরা প্র্যাকটিস করলেই হবে। আচ্ছা, তাহলে এবার আপনারা এই প্রশ্নটা করেন সবাই। ক:/খ 4:5, খ:/গ 2:3, ক ইকুয়াল 800 হলে গ ইকুয়াল হোয়াট? সবাই এটার অ্যান্সার বের করেন। ফাইন। দেখেন আমি এটার সলিউশনটা করে দেই। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? যে এখান থেকে খ:/গ কি বলা যায়? সেম যেহেতু হাঁটু ভাঙা দ। ওই এটা কত? 4:5। তাহলে 8:10:15, ঠিক না? এটা আমরা আগের মতো করলাম 8:10:15। এখন দেখেন প্রশ্ন হচ্ছে ক যদি 800 হয় তাহলে গ এর মান কত? দেখেন ক যখন 8, গ তখন 15। প্লিজ, ক যখন 8, গ তখন 15। এখন কথা হচ্ছে ক যদি 800 হয় তাহলে গ কি 1500 হওয়া উচিত না? কেন? 8 যদি 800 হয়, দেখেন 8 এর সাথে 100 গুণ করে 800 হয়, তাহলে 15 এর সাথে 100 গুণ করে কত হবে? 1500 হবে। যার ফলে এই প্রশ্নের অ্যান্সার হবে 1500। আচ্ছা, তো আমরা ল্যাঙ্গুয়েজ ছাড়া কিছু প্রশ্ন দেখলাম, এবার ল্যাঙ্গুয়েজ বিহীন কিছু প্রশ্ন দেখি। ল্যাঙ্গুয়েজ বিহীন দেখলাম, ল্যাঙ্গুয়েজ সহ কিছু প্রশ্ন। এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবেন আর সমস্যা হবে না। হ্যাঁ, আচ্ছা, প্রশ্নটা হচ্ছে এরকম, 1:2000 স্কেলে কোন ম্যাপ
আচ্ছা, এটা উপরে হয়ে যাচ্ছে মনে হয়। 1:2000 স্কেলে কোনো ম্যাপ আঁকা আছে 1.2 কিলোমিটার দীর্ঘ একটি রাস্তার দৈর্ঘ্য ম্যাপে কত সেন্টিমিটার হবে? এটা হচ্ছে প্রশ্ন। সবাই একটু কমেন্ট করেন প্লিজ, কত সেন্টিমিটার হবে? এটা শীটের নাম্বার না। কি বলছে প্রশ্নে দেখেন, 1:, প্লিজ এবার আমি বলছি একটু শোনেন, এখন না পারলে সমস্যা নাই। 1:2000 স্কেলে একটা ম্যাপ আঁকা আছে। আচ্ছা, 1:2000 স্কেল এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে 1:2000 স্কেল এই কথাটার অর্থ হচ্ছে বাস্তবে যদি হয় 2000 মিটার, এটা বাস্তব, ম্যাপে হবে সেটা 1 মিটার। কারণ কি, একটা বিশাল রাস্তা, ওই রাস্তাটাকে কি একটা কাগজের ভিতর আনা যাবে? তখন করতে হয় কি, একটা স্কেল ধরতে হয়। দেখবেন গ্রামে যে জমি জমা আছে, জমি জমার নকশা, ওই নকশার ভিতরে একটা স্কেল আছে। কারণ পুরো জেলাটা ছোট্ট একটা কাগজের ভিতরে চলে আসে, তখন ওখানে একটা স্কেল ধরতে হয়। তাহলে 1:2000 কথাটার অর্থ হচ্ছে বাস্তবে যদি হয় 2000 মিটার, ম্যাপে হবে 1 মিটার। বাস্তবে যদি হয় 2000 সেন্টিমিটার, ম্যাপে হবে 1 সেন্টিমিটার। আশা করি ক্লিয়ার। তো যেহেতু অ্যান্সারটা সেন্টিমিটারে চেয়েছে, তাহলে আমরা 1.2 কিলোমিটারকে সেন্টিমিটারে কনভার্ট করি। দেখেন 1.2 কিলোমিটার মানে কি, 1.2 গুণ 1000 দিয়ে গুণ দিলে এটা হবে মিটার, ঠিক না? 1200 মিটার। কিন্তু আমার তো লাগবে সেন্টিমিটারে। আমি এখন কথা বলছি, কেউ লিখবেন না। 1200 ইন্টু যদি 100 দিয়ে গুণ দেই তাহলে এটা হয়ে গেল সেন্টিমিটার, কারণ 1 মিটারে 100 সেন্টিমিটার। তো যে দৈর্ঘ্যটা প্রশ্নে আছে এটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করে ফেললাম। এখন 1:2000 স্কেল কথাটার অর্থ কি, বাস্তব 2000 সেন্টিমিটার হলে ম্যাপে কত, 1 সেন্টিমিটার, ঠিক না? আর বাস্তবে যদি 1 সেন্টিমিটার হয়, ম্যাপে হবে 1/2000 সেন্টিমিটার। বাস্তবে যদি হয় 12 লিখে 4টা শূন্য, ওই দুইটা, তাহলে 12 লিখে 4টা শূন্য বাই 2000, তাহলে 1 2 3, 2 দিয়ে 120কে ভাগ দিলে হবে 60 সেন্টিমিটার। তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হবে 60 সেন্টিমিটার। আশা করি ক্লিয়ার সবাই। স্কেল কোন এককে আছে কিভাবে বুঝবো? কোনো বোঝার কোনো কায়দা নাই, আমরা এই সেন্টিমিটার এককটা নিয়ে কাজ করেছি। যদি এখানে মিটারে চাইতো তাহলে আমরা স্কেলটাকে মিটারে ভাবতাম,
আশা করি ক্লিয়ার সবাই। হ্যাঁ, অনেকে অ্যান্সার করেছেন। আচ্ছা, আমরা পরের প্রশ্ন চলে যাই। ভেরি সিম্পল কোশ্চেন। আপনাদের শিটে আছে টিপুর বোনের বয়স, টিপুর বয়স ও তার বাবার বয়সের মধ্যে সমানুপাতি। টিপুর বয়স 12 বছর, বাবার বয়স 48 বছর হলে বোনের বয়স কত? আপনাদের শীটের 8 নম্বর প্রশ্ন। শীটের 8 নম্বর প্রশ্ন। আচ্ছা, টিপুর বোনের বয়স, টিপুর বয়স ও তার বাবার বয়সের মধ্যে সমানুপাতি। মনে রাখবেন, সমানুপাতির কনসেপ্টটা যদি আসে তিনটা সংখ্যা রিলেটেড, তিনটা সংখ্যা রিলেটেড, এ বি সি, তিনটা সংখ্যা, তখন এটার ফর্মুলাটা হবে এ বাই বি সমান বি বাই সি। আমি আবারও বলছি, সমানুপাত রিলেটেড যদি তিনটা সংখ্যা হয় তখন এটার সূত্র হবে এ বাই বি সমান বি বাই সি। আর সমানুপাত রিলেটেড যদি চারটা সংখ্যা রিলেটেড আসে, এ বি সি ডি, তখন এটার ফর্মুলা হবে এ বাই বি সমান সি বাই ডি। এটা একটু মনে রাখবেন। তিনটার ক্ষেত্র যদি হয়, মাঝখানেরটাকে আমরা বলি মধ্য সমানুপাতি, মাঝখানেরটা মধ্য সমানুপাতি। আর চারটা রিলেটেড যদি হয়, মাঝের দুইটাকে বলি আমরা মধ্য রাশি, আর দুই প্রান্তের দুইটাকে বলি আমরা প্রান্তীয় রাশি। এটা একটু লিখে নেন, কাজে লাগবে। তিনটা সংখ্যা থাকলে ফর্মুলা হবে এ বাই বি সমান বি বাই সি, যেটার মাঝখানেটাকে আমরা বলি মধ্য সমানুপাতি। তিন নাম্বারটাকে বলতে পারেন তৃতীয় সমানুপাতি। ঠিক আছে, আমি একদম খুঁটিনাটি বিষয়গুলি বলে দিচ্ছি যাতে আর সমস্যা না হয়। তিনটার ক্ষেত্রে ফর্মুলা এ বাই বি সমান বি বাই সি, আর চারটার ক্ষেত্রে এ বাই বি সমান সি বাই ডি। আশা করি লেখা ওকে। তো প্রশ্ন বলছে, দেখেন শোনেন, বাসায় একটু সময় দিবেন। আপনারা ম্যাক্সিমামই যেটা করেন, বাসায় সময় দেন না। বাসায় সময় দিলে এই সমস্ত টপিকে আপনার দুর্বল থাকার তো কোনো সুযোগ নাই, ঠিক না? দেখেন, তাহলে আপনারা শুধু খেয়াল করবেন যে সংখ্যা কি তিনটা নাকি চারটা। টিপু, টিপুর বোন আর বাবা কয়জন? তিনজন না বলেন? টিপু, টিপুর বোন, টিপুর বাবা। প্রশ্নে বলেই দিয়েছে বোন হচ্ছে মধ্য সমানুপাতি। প্রশ্নে বলেই দিয়েছে যে টিপুর বোনের বয়স, টিপুর বয়স ও তার বাবার বয়সের মধ্য সমানুপাতি। তাহলে টিপুর বোন নিশ্চয়ই মাঝখানে থাকবে। তার মানে বিষয়টা এরকম, টিপু সিস্টার ফাদার।
টিপু সিস্টার ফাদার। ক্লিয়ার? তাহলে এটার ফর্মুলা কি? পি বাই এস সমান কি? এস বাই এফ। ওই যে এ বাই বি সমান কি? বি বাই সি। ওরকম। এখন লিখেন না, টিপুর বয়স বলেই দিয়েছে 12, সিস্টারের বয়স বের করতে বলছি। ফাদারের বয়স বলেই দিয়েছে 48। তাহলে এটা আমরা একটু ক্যালকুলেশন করি। আর আর যদি গুণ করি কি হবে? এস স্কয়ার সমান 12 গুণ 48, ঠিক না? দেখেন প্লিজ সবাই একটু খেয়াল করেন, এখানে একটা ক্যালকুলেশন আসছে। দেখেন এই ক্যালকুলেশনটাকে অনেকেই যেটা করতে পারেন সেটা হলো এস স্কয়ার সমান 12 আর 48 গুণ করবেন। হ্যাঁ, গুণ করবেন, গুণ করে কি হবে? 8 দুগুণ 16, 6 হাতে 1, 4 দুগুণ 8, 16, 17, 576। তারপরে এস সমান রুট করবেন, অনেকেই এটা করবেন, ঠিক না? ভালো করে একটু বোঝার চেষ্টা করেন। অনেকে যেটা করবেন এই দুটোকে গুণ করবেন তারপরে রুট করবেন। এর চেয়ে বরঞ্চ বেটার কি এটা না, যে এই জিনিসটা কি দেখেন আমরা কত ইজিলি করতে পারি। এস স্কয়ার সমান 12 গুণ 48। আমরা জানি স্কয়ার থাকলে যদি এই পাশটাকে আমি স্কয়ার করে লিখতে পারি তাহলে তো আমি দুই পাশ থেকে স্কয়ারটাকে বাদ দিতে পারবো। কিন্তু 12 গুণ 48 কে কি আমি লিখতে পারি 12 গুণ 4? তার মানে কি এটা এটা নয় যে 12 স্কয়ার আর 4 মানে হচ্ছে 2 স্কয়ার? বলেন। তাহলে আমি দুই পাশ থেকে স্কয়ার বাদ দিয়ে দিই, তাহলে এস সমান হবে 12 গুণ 2 মানে 24। আশা করি ক্লিয়ার সবাই। এই জিনিসটাকে আমরা টেকনিক্যালিও বলতে পারি যে 12 আর 48 বলছে তো, 12, 24, 48, 12, 24 যদি হয় তাহলে দেখেন 12 এর সাথে 2 গুণ করলে 24, 24 এর সাথে 2 গুণ করলে 48। আমরা এটা গেলাম ডিটেলস, আর এটা হচ্ছে ট্রিক। 12, 24, 48 যদি হয়, আমি আবারও বলছি 12 এর সাথে 2 গুণ করলে 24, 24 এর সাথে 2 গুণ করলে 48, তাহলে आंसर হবে 24। আশা করি ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা, আপনাদের শীটের 13 নম্বর একটা প্রশ্ন আছে। শামীম, শাহিন, রায়হান যথাক্রমে 1500, 1200 এবং 1700 টাকা নিয়ে কারবার শুরু করলো। বছর শেষে কারবারে 220 টাকা লোকসান হলো। শামীমের লোকসানের পরিমাণ কত? এটা প্রশ্ন। দেখেন কারবারের অঙ্ক, কারবারের অঙ্ক, ব্যবসার অঙ্ক। একজনে 1500 টাকা, আরেকজনে 1200 টাকা নিয়ে, আরেকজন 1700 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। লস হয়েছে 220 টাকা। প্রশ্ন বলছে শামীমের লসের পরিমাণ কত? দেখেন শামীম শামীম নিয়ে আসছে 1500 টাকা। আমি টেকনিক্যালি লিখছি শাহিন 1200 টাকা, রায়হান 1700 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। কেউ লিখেন না, বোঝার চেষ্টা করেন। বলছে ক্ষতি হয়েছে 220 টাকা, ক্ষতি হয়েছে 220 টাকা। প্রশ্ন বলছে শামীমের ক্ষতিটা কত? এটা কোশ্চেন। এটা শীটের 13 নম্বর। দেখেন এক একজন এক এক রকমের টাকা নিয়ে আসছে ব্যবসা করতে, এখন লস হয়েছে।
সঠিকভাবে যদি আপনি হিসাব না করেন তাহলে তো আপনি কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবেন, বা লাভও যদি হয় কে কেমন লাভ পাবে। এই জন্য কিয়ামতের ময়দানে যদি বাঁচতে চান আপনাকে লাভ অনুপাতের অঙ্ক শিখতে হবে। তাহলে দেখেন এই অঙ্কগুলো আমরা কিভাবে করব। একটা জিনিস একটু মনে রাখবেন, যে যেভাবে টাকা ইনভেস্ট করবে, লাভ হোক ক্ষতি হোক, সে সেভাবেই টাকাটা পাবে, সেভাবেই লাভের পরিমাণটা পাবে, সেভাবেই ক্ষতির পরিমাণটা পাবে। তাহলে লাভ ক্ষতি নির্ভর করে সব সময় ইনভেস্টমেন্টের উপর, বিনিয়োগের উপর। তাহলে আমরা মনে রাখবো যে বিনিয়োগের অনুপাত যা, লাভ বা ক্ষতির অনুপাতও তাই একই হবে। এই জন্য আমরা এদের অনুপাতটা বের করি, ইনভেস্টমেন্ট রেশিওটা বের করি। কি দেখেন, 1500:1200:1700, এটা হচ্ছে তাদের ইনভেস্টমেন্ট রেশিও। 100 দিয়ে যদি ভাগ দেই, 15:12:17, তার মানে কি ক্ষতি যদি হয় 220 টাকা, এই অনুপাতে ক্ষতিটা বন্টন হবে। এগুলোর যোগফল কত? 15 আর 12 27, 27 আর 17 কত? 44, যোগ করলে তার মানে কি 44/15 পাবে শামীম, 44/12 পাবে শাহিন, 44/17 পাবে রায়হান। প্রশ্ন বলছে শামীমের ক্ষতির পরিমাণ কত। তাহলে শামীমের ক্ষতি কি হবে? 220 টাকা এর 44 শামীমেরটা তো প্রথমে 1500 না, এই যে 15, তাহলে কাটাকাটি করলে হবে 5×15 75 টাকা। এই প্রশ্নের অ্যান্সার। আপনি যখন এক্সপার্ট হবেন মুখে মুখে অ্যান্সার করতে পারবেন, এত লিখতে হবে না। আশা করি ক্লিয়ার। হ্যাঁ, তাহলে এই ধরনের ইনভেস্টমেন্টের অঙ্ক যদি আসে, লাভ ক্ষতির কথা যদি বলে, আমরা আগে রেশিওটা বের করে নিব। ওকে, এবার প্রশ্ন, ক খ গ এর বেতনের অনুপাত 7:5:3। ক খ গ এর বেতনের অনুপাত 7:5:3, এটা প্রশ্নে বলছে। খ গ অপেক্ষা 222 টাকা বেশি পেলে ক এর বেতন কত? এটা প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, ব্যবসায় লস হয়ে গেছে। হ্যাঁ, এটা বের করেন তো সবাই। ও কত নম্বর? এটা হচ্ছে 21। দেখেন
সবাই খেয়াল করেন, ক খ গ এর বেতনের অনুপাত বলছে 7:5:3। এটার অর্থ কি? বেতনের অনুপাত ভালো করে একটু বুঝেন। 7:5:3 এই কথাটার অর্থ কি? ক এর বেতন যদি 7 টাকা হয়, খ এর হবে 3 টাকা, খ এর হবে 5 টাকা, গ এর হবে 3 টাকা। ক এর যদি বেতন হয় 700 টাকা, খ এর হবে 500 টাকা, গ এর হবে 300 টাকা। ক এর বেতন যদি 7,000 টাকা হয়, খ এর হবে 5,000 টাকা, গ এর হবে 3,000 টাকা। এটার অর্থ হচ্ছে এটা। এই জন্য আমরা না সবসময় এদের মাল্টিপল নিয়ে কাজ করি, গুণিতক নিয়ে কাজ করি। একটা অনুপাত দেওয়া থাকা মানে হচ্ছে তাদের সবসময় গুণিতক ভাবতে হয়। এই জন্য অনুপাত থাকলে অনুপাতের সাথে আমরা একটা এক্স ধরে নিই। এক্সটা ধরি এই কারণে আমরা ওদের মাল্টিপল ভাবার চেষ্টা করি, গুণিতকটা বের করার চেষ্টা করি। তাহলে অনুপাত থাকলে আমরা কি করব? অনুপাতের সাথে একটা এক্স ধরে নিব। কি বলছি আমি? যদি কখনো অনুপাত থাকে তাহলে অনুপাতের সাথে আমরা একটা এক্স ধরে নিব। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যেটা করতে পারি, ধরি, প্লিজ বোঝার চেষ্টা করেন, ক এর বেতন আমরা এক্সপার্ট হলে মুখোমুখি করতে পারবো 7x টাকা, খ এর বেতন 5x টাকা, আর গ এর বেতন 3x টাকা। এটা আমি প্রশ্ন থেকে লিখলাম। তারপরে লাইনে কি বলছে? খ গ অপেক্ষা 222 টাকা বেশি পায়। কি চমৎকার ভাষায় বলা আছে, ঠিক না? খ গ অপেক্ষা 222 টাকা বেশি পায়, আর আমরা যেটা ধরলাম সেখানে খ গ থেকে কত বেশি? এ 5x, এ 3x, 2x বেশি না? বলেন, এখানে খ বেশি কত? 2x। আর প্রশ্ন বলছে 222 টাকা বেশি। তাহলে আমি কি বলতে পারি না 2x সমান 222? 2x সমান 222। তাহলে x কত? ভাগ দিলে 111। প্রশ্ন বলছে ক এর বেতন কত? ক এর বেতন তো 7x। তাহলে ক এর বেতন হবে 7x মানে 7 ইন্টু 111 মানে 777 টাকা। এটাই অ্যান্সার। প্রশ্নের ভিতরেই সলিউশন থাকে, আমরা একটু অ্যালার্ট হলেই অ্যান্সার বের করা যায়। বলেন, এটা কি ক্লিয়ার সবাই? শীট নাই, সমস্যা নাই, আমি তো প্রশ্ন লিখে দিচ্ছি। হ্যাঁ, অঙ্ক বুঝে নেন ভালো করে যারা দুর্বল। আচ্ছা, ক্লিয়ার? হ্যাঁ, আমি তাহলে এই ধরনের একটা প্রশ্ন আমি যদি দেই, আপনাদের শীটে আছে 22 নম্বর প্রশ্ন। সবাই এটার অ্যান্সার করবেন, আমি আশা করি এইভাবে করতে পারবেন। প্রশ্ন হচ্ছে, পাত্রে দুধ ও পানির অনুপাত 5:2। পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হলে 6 লিটার বেশি হলে পানির পরিমাণ কত? সবাই বের করেন।
কত আসছে? তরিকুল ইসলাম 10-6 কেন? দেখেন, পাত্রে দুধ ও পানির অনুপাত বলছে 5:2, তাহলে আমি ধরি দুধের পরিমাণ 5x, পানির পরিমাণ 2x। তারপরে বলছে পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি। কি চমৎকার ভঙ্গিমা না পাটিগণিতের! ভাষার ইয়া দেখছেন, মানে কি চমৎকার ভাষা শৈলী পাটিগণিতের! সবকিছু বলা আছে, 95%ই বলা আছে যে আপনাকে কি করতে হবে। পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি বলছে প্রশ্নে, আর আপনি যা ধরলেন সেখানে পানির চেয়ে দুধের পরিমাণ কত বেশি? 3x বেশি। তাহলে আমি বলতেই পারি 3x সমান 6, তাহলে x সমান 2। প্রশ্ন বলছে পানির পরিমাণ কত? পানি তো 2 × 2, তার মানে 4 লিটার। এটি অ্যান্সার। ভেরি সিম্পল। তাহলে আমরা 3x পাই, এটা মাইনাস করে, হ্যাঁ, আশা করি ক্লিয়ার সবাই। আচ্ছা, এরপরে প্রশ্ন, এটা হচ্ছে আপনাদের শীটের 24 নাম্বার। 24 প্রশ্নটা হচ্ছে এরকম: ক খ গ 280 টাকা নিয়ে কারবার শুরু করে। এটা প্রশ্ন। ক খ গ 280 টাকা নিয়ে কারবার শুরু করে। ক ক্ষয়ের চেয়ে 45 টাকা বেশি। ক ক্ষয়ের চেয়ে 45 টাকা বেশি। খ গয়ের চেয়ে 70 টাকা কম দিয়েছে। 70 টাকা কম দিয়েছে। কারবারে 56 টাকা লাভ হলে, কারবারে 56 টাকা লাভ হলে ক্ষয়ের লাভ কত? বা সবারটাই চাক, সমস্যা নেই, আমরা একটা বের করি। বের করেন তো কি হবে, চেষ্টা করেন সবাই। হানিফ, হয়নি না?
এবার দেখেন সবাই, দেখেন যাদের আসে নাই, ম্যাক্সিমামই আসে নাই, 56 টাকা লাভ হয়েছে, ঠিক না? আমরা কিন্তু জানি যে লাভ ক্ষতি নির্ভর করবে ইনভেস্টমেন্টের উপর। তাহলে আমাদের টার্গেট হচ্ছে ওদের ইনভেস্টমেন্টের রেশিওটা আমাদের বের করতে হবে। কে কেমন টাকা ইনভেস্ট করেছে আমরা তো সেটা জানি না, ঠিক আছে? সেটা জানার পরেই তো আমরা লাভটা বন্টন করতে পারবো। তাহলে সবাই একটু বোঝার চেষ্টা করি, দেখেন ক ক্ষয়ের চেয়ে 45 টাকা বেশি, খ গয়ের চেয়ে 70 টাকা কম। এইটুক নিয়ে আমরা যদি স্টার্ট করি, দেখেন এইটুক প্লিজ এখন কেউ লিখেন না। খ গয়ের চেয়ে 70 টাকা কম দিয়েছে, তার মানে কি বিষয়টা এরকম না যে গ যদি দেয় এক্স টাকা, খ দিয়েছে 70 টাকা কম, মানে কি এক্স মাইনাস 70, আর ক দিয়েছে ক্ষয়ের চেয়ে 45 টাকা বেশি, তাহলে ক দেয় কত? ক্ষয়ের চেয়ে 45 টাকা বেশি, তাহলে খ যা তার চেয়ে 45 টাকা বেশি মানে প্লাস, রাইট? তার মানে এক্স মাইনাস 25। এখন দেখেন ক খ গ এই তিনজনের টাকা মিলেই তো 280 টাকা, তিনজনের টাকা মিলেই কি 280 টাকা। তাহলে আমি কি বলতে পারি তিনজনের টাকার যোগফল হচ্ছে 280? তার মানে এক্স প্লাস এক্স মাইনাস 70 প্লাস এটা ক্ষয়ের আর গয়ের হবে এক্স মাইনাস 25, এই যেটা মিলেই 280। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হবে? 3x সমান 280 প্লাস 95, হ্যাঁ এই 95 তো ওইটার পাশে গিয়ে প্লাস হয়ে গেল, তাহলে 3x সমান হবে 5 9 8 17 7 হাতে 1 375, তাহলে x সমান হবে 125, ঠিক না? আমরা x এর মান 125 পেলাম, মানে গ এরটা পেলাম 125। তাহলে গ যদি 125 হয়, আমি উপরের কথাগুলো আমি মুছে দিচ্ছি। খেয়াল করেন, তার মানে কি গ পায় 125 টাকা, তাহলে খ কত পায়? 125 মাইনাস 70, এটা না? তাহলে কত হবে? 55 টাকা। আর গ পায় কত? এক্স মাইনাস 25, তাহলে 125 থেকে 25 মাইনাস, তার মানে 100 টাকা। তার মানে কি, সরি এটা কয়ের, প্লিজ বোঝার চেষ্টা করেন। তার মানে ওই 280 টাকার ভিতর, ওই 280 টাকার ভিতর কয়ের ইনভেস্টমেন্ট হচ্ছে 100 টাকা, ক্ষয়ের ইনভেস্টমেন্ট 55 টাকা, আর গয়ের ইনভেস্টমেন্ট 125 টাকা। দেখেন এই তিনজনের ইনভেস্টমেন্ট মিলে 280 টাকাই হয়। এখন কথা হচ্ছে লাভ হয়েছে, এই যে আমরা এত কিছু করে জাস্ট ওদের ইনভেস্টমেন্টের পরিমাণটা আমরা জানতে পারলাম, লাভ হয় কয় টাকা? 56 টাকা। তাহলে আমরা এখন ওই যে রেশিওটা বের করবো, খ গ রেশিওটা কত? 100:55:125, ঠিক না? আমরা যদি সাইজ ছোট করতে চাই 5 দিয়ে ভাগ দেব, 20:11:25, 20:11:25, যোগফল কত? এদের যোগফল হবে 56। প্রশ্ন বলছে ক্ষয়ের লাভের পরিমাণ কত? তাহলে খ পাবে কি 56/11 ভাগ, গ পাবে 56/25 ভাগ, তাহলে খ পাবে কত? 56 টাকা লাভ হয়, ওই 56 টাকার ভিতরে 56 টাকার 56-এর 11 ভাগ পাবে, ঠিক না? 56 কাটা যায়, তাহলে 11 টাকা হবে ক্ষয়ের লাভ। হানিফ ক্লিয়ার কিনা?
ক্লিয়ার না? তাহলে আমরা ফার্স্টে করেছি কি, ওই যে কম বেশি ধরে আমরা ইনভেস্টমেন্টটা বের করেছি, হ্যাঁ ফার্স্টে। করতে করতে হবে, হ্যাঁ কথার প্যাচগুলো পারবেন করতে করতে, আর বাংলা ভাষা বুঝতে হবে। তাহলে আমরা ফার্স্টে কম বেশি দিয়ে কার কেমন ইনভেস্টমেন্ট সেটা বের করেছি, তারপরে রেশিওটা না জানলে আমরা লাভটা বন্টন করতে পারবো না, সেই জন্য আমরা রেশিও বের করেছি। ওকে, এগুলো জাস্ট একটু করতে হবে। দেখা গেল অনেকেই, শুনেন, অনেকের কাছে কঠিন কেন লাগে, অনেকেই দেখা গেল 7-8 বছর পরে ম্যাথ শুরু করছেন। তো 7-8 বছর পরে যদি কোনো কিছু শুরু করেন, হ্যাঁ আপনার তো 1 2 3 4 যে মনে আছে এটাই তো অনেক কিছু। যারা বাংলা নিয়ে পড়েছেন, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়েছেন, ঠিক না, এরকম অনেক সাবজেক্ট আছে যার সাথে ম্যাথের কোনো রিলেশন ছিল না। তো আপনার 1 2 3 4 যদি মনে থাকে, আপনি শুক্রিয়া আদায় করেন। বলেন এটি কি ওকে? প্রিলিতে করবেন কি, ক্যালকুলেশন গুলো একটু মুখে মুখে করতে হবে, না এগুলো শর্ট হবে না। এই যে এগুলো না, আমি দেখেন আমি তো একদম লাইন বাই লাইন করেছি। ধরেন এই জিনিসটাই যদি আসে, এই যে 56/11 এটি কি মুখে মুখে করা যাবে না বলেন? এটা তো আমাদের লিখতে হবে না। তারপরে আরো কিছু ক্যালকুলেট, এগুলো সব মুখে মুখে তো করতে পারবেন। আর প্রিলির জন্য সব ম্যাথ তো আর বড় আসবে না, দুই একটা ম্যাথ বড় আসবে, ওইটা নিয়ে টেনশন করার কিছু নাই। ম্যাথ পারি কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই ম্যাথটা শর্টে হচ্ছে আপনি লিখবেন শর্টে, লিখবেন মানে টেকনিক্যালি দ্রুত করবেন। আচ্ছা, তো আচ্ছা ঠিক আছে, আমরা দুই 2 মিনিটের একটা ব্রেকে যাই, ঠিক আছে, জাস্ট 2 মিনিটস, 2 মিনিটের একটা ব্রেক। কেউ আবার 2 মিনিটের পরে আসবেন না, জাস্ট টাইম। ক্ষয়ের 55 না, ওটা হচ্ছে রেশিও।
বুদ্ধিজীবীকে হুম আচ্ছা, আমি তো ডান থেকে লেখার চেষ্টা করছি। বংশের শেষ বুদ্ধিজীবী। আচ্ছা, কত নাম। একজনের আইডির নাম হচ্ছে স্পর্শহীন বালিকা, কিন্তু উনি হচ্ছে 2 সন্তানের জননী। বুঝছেন? নাম কি? স্পর্শহীন বালিকা, কিন্তু 2 সন্তানের জননী। এই হচ্ছে আইডির সিস্টেম। বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা, এবার পিতা পুত্রের আমরা যদি একটা ম্যাথ দেখি। পিতা ও পুত্রের, আচ্ছা সবাই এটা করবেন, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 63। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 63 বছর। তাদের বয়সের অনুপাত 7:2। 9 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? এটা প্রশ্ন। শীট হচ্ছে আপনার 28 নাম্বার। করেন। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 63 বছর। তাদের বয়সের অনুপাত 7:2। 9 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? আট ইস্টু এক। আট ইস্টু এক অনেকেই করেছেন, 10:1ও আসছে। খেয়াল করেন, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 7:2। তাদের বয়সের অনুপাত বলছে 7:2। এই জায়গাটা আমরা একটা লিঙ্ক করি। কিরকম দেখেন, তাহলে আমি বলছিলাম অনুপাত থাকলে আমরা একটা এক্স ধরে নিব। তাহলে আমি বলতেই পারি, এই যে আমি যে বাংলা এখন কথাগুলো লিখছি, আপনি তো পরীক্ষার সময় বাংলা কথাগুলো লিখবেন না, তাহলে তো আপনার সময়টা বেঁচে যাবে, ঠিক না? পিতা বর্তমান বয়স 7x, পুত্রের বর্তমান বয়স 2x, তাহলে সমষ্টি কত? 9x, ঠিক না? সমষ্টি 9x, প্রশ্নে বলছে সমষ্টি 63 বছর। অথবা আপনি এভাবে বের করতে পারতেন, পিতার বয়স হবে 63 এর 9/7 পুত্রের বয়স হবে 9/2। এটা আমরা করতে পারি এভাবে। তাহলে 9x সমান 63 করলে x এর মান বের হবে, এখান থেকে এখানে পিতা পুত্রের মান বের করা যাবে। আর এটা না করলে যদি আমরা এভাবে করতে চাই, যে পিতার বয়স কি হবে, দেখেন এটা যোগ করলে কত? 9 না? তাহলে 63 এর 9/7 হচ্ছে পিতা, 49।
আর পুত্র কত? 63 এর 9/2 মানে 14 বছর। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। প্রশ্ন বলছে 9 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল। দেখেন পিতার বয়স এখন যদি 49 হয়, তাহলে 9 বছর আগে কি পিতার বয়সটা একটু কম ছিল না? তাহলে 9 বছর আগে পিতার বয়স কত ছিল? এই যে এগুলো তো পরীক্ষা লিখবেন না। পিতার বয়স ছিল 40, পুত্র যদি এখন 14 হয়, 9 বছর আগে কি একটু কম ছিল? 5, অর্থাৎ মাইনাস করি। তাহলে এই দুইটার রেশিও কত হবে? অনুপাত চেয়েছে 40:5, 5 দিয়ে ভাগ দিলে হবে 8:1, এটাই অ্যান্সার। ভেরি সিম্পল, ঠিক না? আশা করি ক্লিয়ার সবাই। আচ্ছা, তাহলে আপনারা পিতা পুত্রের আরেকটা ম্যাথ করেন। এটা শিটে নাই, শিটে নাই। হ্যাঁ, এটা প্রশ্নটা হচ্ছে এরকম, পিতা পুত্রের বয়সের সমষ্টি 62 বছর, 5 বছর পূর্বে, 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল, তাদের বয়সের অনুপাত ছিল 9:4। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে, এটা প্রশ্ন। সবাই করেন। শুনেন, শর্টকাট সেইগুলোই করায় যার কথাই বলেন না কেন, একদম সহজ যেগুলো ওইগুলো করায়, যেগুলো পরীক্ষা আসবে না। এটা এক্সট্রা। আর আপনি যখন ম্যাথ ক্লিয়ারলি বুঝতে পারবেন আসলে কি শর্ট ভিতর থেকে চলে আসে, বাস্তব কথা এটা। সহজ সহজ কিছু ম্যাথ এগুলো শর্টে করা যায়। সবাই ট্রাই করেন।
অনেকেরই আসছে, অনেকেরই আসে নাই। দেখেন সবাই প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। পিতা পুত্রের বয়সের সমষ্টি বলছে ৬২ বছর, কিন্তু অনুপাত দেওয়া আছে ৫ বছর আগের। আচ্ছা, পিতা পুত্রের বর্তমান বয়স যদি ৬২ হয়, তাহলে ৫ বছর আগে তাদের বয়স দুইজনের কত ছিল? ৫ ৫ অর্থাৎ ১০ কম না? তাহলে ৫ বছর আগে কত ছিল এটা? এটা ছিল ৫২ বছর, ঠিক কি না? ৫ বছর আগে। তাহলে আমি কি বলতে পারি ৫ বছর আগে পিতা, এই দেখেন এই কথাগুলো লিখতে হয়, এই জন্য একটু সময়টা বেশি যায়, কিন্তু পরীক্ষাতে আপনি এগুলো লিখবেন না। ৫ বছর আগে পিতা কত ছিল? ৫২ এর ১৩ ভাগের ৯ ভাগ, ঠিক না? তার মানে ৩৬। আর ৫ বছর আগে পুত্র কত ছিল? ৫২ এর, এই যেগুলো মুখে মুখে হবে সব পরীক্ষার সময়। ১৩ ভাগের ৪ ভাগ মানে কত? ১৬, ঠিক কিনা? আমরা ৫ বছর আগের বয়স জানলাম ৩৬। প্রশ্ন বলছে ৫ বছর পরের বয়সের অনুপাত কত, এখানে বুঝতে হবে। এখন আপনি ভাবেন ৫ বছর আগে যা, সেখান থেকে আগে তো আপনার বর্তমানে আসতে হবে, সেখান থেকে ভবিষ্যতে যেতে হবে ৫ বছর পরে। তাহলে ৫ বছর আগে যদি ৩৬ হয়, বর্তমানে এসে তারপরে ৫ বছর পরে অর্থাৎ ১০ এক্সট্রা হবে, তাহলে ৫ বছর পরে কত হবে? ৪৬। ৫ বছর পরে কত হবে? ২৬, ঠিক না? তাহলে অ্যান্সার হবে, এদের রেশিও করলে ২৩:১৩, এটাই অ্যান্সার। এভাবে যদি করেন আপনি, সর্বোচ্চ ৩০ বা ৪০ সেকেন্ড সময় লাগবে। আমার মনে হয় লিপি কথাটা বুঝতে পেরেছেন। ছোট ছোট ম্যাথ করা যায়, হ্যাঁ, যেগুলো পরীক্ষা আসে না। আমি আরেকবার বলছি, কনসেপ্টটা একটু ক্লিয়ার করেন। ৫ বছর আগের অনুপাত ছিল 9:4, কিন্তু বয়সের সমষ্টি বলছে বর্তমানের। তাহলে ৫ বছর আগে দুইজনেরই তো ৫ করে কমে যাবে, তাহলে ১০ কমে গেলে ৫২ হবে ৫ বছর আগে তাদের বয়সের সমষ্টি। তাহলে ৫ বছর আগে তাদের অনুপাত ছিল ৯:৪, আর ৫ বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল ৫২ বছর, রাইট? তাহলে আমি কি বলতে পারি ৫ বছর আগে পিতা কত ছিল? ৫২ এর ১৩ ভাগের ৯ ভাগ মানে কি? ৩৬। ৫ বছর আগে পুত্র ছিল ৫২ এর ১৩ ভাগের ৪ ভাগ মানে ১৬। এটা হচ্ছে ৫ বছর আগের হিসাব, কিন্তু প্রশ্নে বলছে ৫ বছর পরের অনুপাতটা কত। ৫ বছর আগে ছিল যা, বর্তমানে আসতে হলে আরো এক্সট্রা ৫ যোগ করে আসতে হবে, তারপরে ৫ বছর পরে যদি যেতে চান আরো ৫ এক্সট্রা যোগ হবে, তার মানে মোট ১০ যোগ হবে। এই জন্য ৫ বছর পরের হিসাব আমি ১০ যোগ করেছি। একটু কমেন্ট করেন যে ম্যাথটা আপনারা ক্লিয়ার কিনা, প্লিজ একটু কমেন্ট করেন। এখন থেকে এরকম ছোট ছোট ম্যাথ আমার পেজেও দিব, হ্যাঁ, ছোট ছোট ম্যাথ যেগুলো আপনার জন্য কাজে লাগবে। ম্যাথ ইজ ইজি যে পেজটা আছে বা গ্রুপটা আছে, আপনারা ওখানে অ্যাড থাকতে পারে। ম্যাথ ইজ ইজি, ওই পেজে আমি এই সমস্ত ভিডিও দিয়ে দিব, ছোট ছোট ভিডিও। আচ্ছা, ফাইন। এরপরে আপনাদের শীটের ৩৪ নম্বর মিশ্রণের কিছু ম্যাথ। ৩৪ প্রশ্নটা এরকম, ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের
মিশ্রণের অনুপাত মিশ্রণের অনুপাত 7:3। কত লিটার পেট্রোল মেশালে অনুপাত 3:7 হবে? এটা প্রশ্ন, সবাই এটার অ্যান্সার বের করেন। এইটি দেখেন, এই ম্যাথ, এই টাইপের ম্যাথের এক এক টাইপের ম্যাথের এক এক রকম শর্টকাট, কিন্তু মনে করেন অনুপাত যদি উল্টে যায় একরকম, ভিন্ন হইলে একরকম, প্রথমটা আর মানে একটা যদি মিল থাকে আর এক রকম, মানে শর্টকাট এক একটার জন্য এক এক রকম। তাহলে এর চেয়ে বরঞ্চ বেটার না যে আপনি একটা নিয়মই শিখেন, সব ম্যাথ করতে পারবেন? এটা কি বেটার না? এবং খুব সিম্পলি আমরা এটা অ্যান্সার করতে পারি। দেখেন, কেউ লিখেন না, একদম প্রশ্ন থেকে আমরা অ্যান্সারটা বের করছি। 60 লিটারের ভিতরে কেরোসিন আর পেট্রোলের অনুপাত 7:3, এটা বলেই দিয়েছে। আমরা বুঝি না বুঝি আমরা কি এই কাজটা করতে পারি? কেরোসিন আছে 60 লিটারের ভিতরে, 7 আর 3 10, না 10 ভাগের 7 ভাগ মানে 42 লিটার। আর পেট্রোল আছে 10 ভাগের 3 ভাগ মানে 18 লিটার। আচ্ছা, এটুকু কি বোঝা খুব কঠিন? এই যে আমি দুটো লাইন লিখলাম, 60 লিটারের ভিতরে কেরোসিন আর পেট্রোলের অনুপাত 7:3, আমি এখান থেকে কেরোসিন আর পেট্রোল বের করলাম। এরপরে কি বলছে? তারপরে লাইন দেখেন কি চমৎকার ভাবে আছে, কত লিটার পেট্রোল মেশালে অনুপাত 3:7 হবে। পেট্রোল মেশাতে বলছে, মনে রাখবেন যাকে মেশাতে বলছে তার সাথে একটা এক্স ধরবেন। তা আমি যদি ধরি পেট্রোল এক্স মেশাতে হবে, তাহলে আমি কি এই কথাটা লিখতে পারি? কেরোসিন কোনো চেঞ্জ না, কেরোসিন যা আছে তাই, পেট্রোল মেশাতে বলছে এই জন্য পেট্রোলের সাথে আমি একটা এক্স নিব, তাহলে 18 যোগ এক্স হয়ে গেল, ঠিক না? নতুন অনুপাত হয়ে যাবে 3:7 মানে 3/7। দেখছেন, প্রশ্নই তো বলে দিয়েছে।
তো আমরা এটা যদি ক্যালকুলেশন করি 3 14 42, তাহলে 18 যোগ এক্স সমান 7 14 98, তাহলে এক্স সমান হবে 80। এটাই অ্যান্সার। এখন আপনারাই বলেন ফ্র্যাঙ্কলি যে আপনি যদি এইভাবে ম্যাথটা করেন আপনার কি 5 মিনিট সময় যাবে? বলেন, এটা কি 1 মিনিটের ভিতরে হয়ে যাওয়ার কথা না? তাহলে কেন আমরা শর্টের দিকে যাব? শর্টের দিকে গিয়ে আমরা নিজেকে কেন শর্ট করে দিচ্ছি? এমনি ম্যাথে আমাদের দুর্বলতা আছে, তারপরে শর্টের দিকে ঝুঁকে আমরা কি করেছি? নিজেকে একদম দুর্বল করে ফেলছি। প্রশ্ন ধরে ধরে আমরা অ্যান্সারটা করলাম, বলেন এভাবে করলে কত সময় লাগবে? আমার কথাটা আশা করি ক্লিয়ার সবাই। ঠিক না? তাহলে এভাবে করলে আমরা 1 মিনিটের ভিতরেই শেষ করতে পারবো। তাহলে প্রথম অংশ থেকে আমরা কেরোসিন আর পেট্রোল মিক্স বের করলাম। তারপরে কত লিটার পেট্রোল মেশালে মনে রাখবেন যার সাথে মেশাতে বলবে শুধু তার সাথে এক্স যোগ করবেন। যদি কেরোসিন মেশাতে বলতো আমরা 42-এর সাথে যোগ করতাম। আর অনুপাত মানে ভাগ, এই জন্য আমি ভাগ আকারে লিখছি। হয়ে গেল। আচ্ছা, তাহলে আমি এরকম একটা ম্যাথ করতে দিই। মনে করেন কেরোসিন পেট্রোল দিয়ে বলি, জাস্ট অনুপাতটা চেঞ্জ করে দিচ্ছি আমি। হ্যাঁ, আপনারা সবাই অ্যান্সার বের করবেন। ধরেন 42 গ্রাম, 42 লিটার, এটা 42। কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 4:3। 4:3 কত কেজি? কত লিটার পেট্রোল মেশালে, না কত লিটার কেরোসিন মেশালে, সরি, কত লিটার কেরোসিন মেশালে অনুপাত 5:3 হবে। দেখেন এবার কিন্তু অনুপাতটা চেঞ্জ হয়ে গেছে। তো আপনি যদি শর্টকাট করতে চান আপনার সিস্টেম চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আপনারা একদম ধরে ধরে করেন তো। প্রথম অংশটা একবার করবেন, দ্বিতীয় অংশটা একবার করবেন। সবাই এটার অ্যান্সার বের করেন। পরীক্ষা যদি এই ম্যাথটা আপনার 1 মিনিট যায়, আপনার তো কষ্ট পাওয়ার কিছু নাই, কারণ আপনার সময় তো থাকবে। অনেকেই করে ফেলছেন। ফাইন। দেখেন আমরা প্রথম অংশ থেকে কেরোসিন মুখে মুখে যদি বলি 42-এর 7/4 মানে কি 24, ঠিক না? কেরোসিন আর পেট্রোল কি 18। কার সাথে মেশাতে বলছে? কেরোসিনের সাথে। তাহলে আমি কি লিখতে পারি 24 যোগ এক্স বাই 18 সমান হয়ে গেল 5/3। তাহলে 3 6 18, তাহলে এক্স সমান কত? ও সরি, 4 আর 3 7, হ্যাঁ 24 আর 18। কত লিটার কেরোসিন মেশালে, তাহলে 24-এর সাথে যদি এক্স মেশাই বাকি 18 পেট্রোল, নতুন অনুপাত হয়ে যাবে 5:3। তাহলে 24 যোগ এক্স সমান কত? 30। এক্স সমান হয়ে গেল 6। আমার এক্সট্রা কোনো বার্ডেন থাকলো না মাথায়, একদম প্রশ্ন ধরে ধরে অ্যান্সার করলাম। এটাই সিস্টেম হওয়া উচিত পাটিগণিতের। কারণ আপনি এই যে এইভাবে করলে আপনার কয় সেকেন্ড সময় লাগবে পরীক্ষায়? তাহলে আমরা কেন শুধু শুধু আমরা বার্ডেন নিব মাথায়, বলেন? এই জন্যই তো আমরা দুর্বল ম্যাথ। কারণ আমরা ওই যে অনেকের একটু ছোটখাটো একটু শর্ট দেখে আমরা ভাবি আরে এত সহজ, কিন্তু পরীক্ষায় গিয়ে আমরা ধরা খেয়ে যাই। ম্যাথমেটিক্স শেখার ওয়ে হচ্ছে
প্রশ্ন ধরে ধরে শেখা। তাহলে অনুপাত যেভাবেই থাকুক, আমি আশা করি আপনার অ্যান্সার বের করতে পারবেন এভাবে। আচ্ছা, এই প্রশ্নটা এবার অ্যান্সার করেন। এটা 64 কেজি বালি ও পাথর টুকরোর মিশ্রণে, এটা এক্সট্রা সেটা নাই, 64 কেজি বালি ও পাথর টুকরোর মিশ্রণে বালির পরিমাণ 25%। প্রশ্ন হচ্ছে কত কেজি বালি মেশালে, কত কেজি বালি মেশালে, ওকে, নতুন মিশ্রণে পাথর টুকরোর পরিমাণ হবে 40%। এটা প্রশ্ন। হ্যাঁ, এটা অ্যান্সার বের করেন সবাই। $56 ফাইন। হ্যাঁ, ইংলিশ ভার্সন তো আসছে আসে। আচ্ছা দেখেন, অঙ্কে দুইটা অংশ আছে, আমিও দুইটা অংশে করব। ফার্স্ট পার্ট, 64 কেজিতে বালি আছে 25%, তার মানে 16 কেজি বালি। 64 কেজির 25%, এই যে এগুলো লিখবো না, 16 কেজি বালি। পাথর কত বাকিটা? 48 কেজি। বলেন এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। 25%কে ভাঙলে কি আসে? 25/100, পরে কাটাকাটি করলে 16 কেজি আসে। অঙ্কের প্রথম অংশ শেষ। বলছে কত কেজি বালি মেশালে, কত কেজি বালি মেশালে, বালির সাথে মেশাতে বলছে, পাথরের সাথে না। তাহলে বালির সাথে মিক্স, 16 যোগ x, পাথর যা আছে তাই থাকবে। নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমাণ হবে 40%। আচ্ছা, পাথর যদি 40% হয় তাহলে কি বোঝা যায় বালি হবে 60%? তার মানে বালি হবে 60%,
আর পাথর হবে 40%। কাহিনী শেষ। বালির সাথে মেশাতে বলছে, বালির সাথে এক্স যোগ করেছি। পাথর টুকরার পরিমাণ 40%, তাহলে বালি হবে 60%। আচ্ছা, তাহলে আমরা এটা ক্যালকুলেশন করি। উপর থেকে 0% বাদ দিয়ে দিই। 0%। কাটাকাটি করলে উপরে 3, নিচে 2, ঠিক না? 2 দিয়ে 24, তাহলে 16 যোগ এক্স সমান 3 24 72, এক্স সমান মাইনাস করলে 56। এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে বলেন ছোট্ট ম্যাথ এইভাবে করলে আমার এখানে কেন আমি শর্ট ফলো করবো বলেন? কোনো দরকার নেই, কারণ এগুলো করতে আপনার সর্বোচ্চ 40 সেকেন্ড সময় লাগবে। আচ্ছা, এবার আমরা করি শীটের 41 নম্বর প্রশ্ন, কুকুর খরগোশের ম্যাথটা। একটি কুকুর, এই ম্যাথটা চাইলে আপনি একটা শর্ট ফলো করতে পারেন, শুধুই একটা ম্যাথ, অনুপাত সমানুপাত। একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে, এটা হচ্ছে প্রশ্ন। একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে 4 বার লাফ দেয়, খরগোশ সে সময়ে 5 বার লাফ দেয়। কিন্তু খরগোশ 4 লাফে যতদূর যায়, কুকুর 3 লাফে ততদূর যায়, ঠিক না? কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত? করেন। ট্রাই। ষোলো ইস্টু 15। হ্যাঁ, এই ম্যাথটা আমরা শর্টলি শিখতে পারি, তাহলে মানায়। দেখেন, আমরা এরপর একটু ডিটেলস দেখি, এরপরে আমি ট্রিক দিচ্ছি। একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময় 4 বার লাফ দেয়, খরগোশ সে সময় 5 বার লাফ দেয়, এটা হচ্ছে প্রশ্ন।
কিন্তু খরগোশ 4 লাফে যত দূর যায়, মনে রাখবেন এই লাইনটা দিয়ে আমরা স্টার্ট করব। আমি ডিটেইলসটা আগে দেখাই। খরগোশ 4 লাফে যত দূর যায়, কুকুর 3 লাফে তত দূর যায়। আমি যদি ধরি খরগোশ 4 লাফে যায় x মিটার, তাহলে কি বলা যায় কুকুর 3 লাফেও যায় x মিটার? কারণ প্রশ্নেই বলে দিয়েছে তত দূর যায়, মানে দূরত্ব সমান। তাহলে দেখেন, তাহলে আমরা সলিউশনে যাই। হ্যাঁ, ধরি খরগোশ 4 লাফে যায় x মিটার, তাহলে আমি বলতেই পারি কুকুর 3 লাফে যায় x মিটার, ঠিক না? সমান দূরত্ব যেহেতু। খরগোশ 1 লাফে যায় x/4 মিটার, আর খরগোশ দেখেন প্রথমে লাফ দেয় কয়টা? 5টা। তাহলে 5 লাফে যায় 5x/4 মিটার। এবার কুকুরের হিসাব, কুকুর 1 লাফে যায় x/3 মিটার, প্রথমে লাফ দেয় 4টা, 4 লাফে যায় 4x/3 মিটার। এটা হচ্ছে খরগোশের দূরত্ব, আর এটা হচ্ছে কুকুরের দূরত্ব। দূরত্বের অনুপাত যা, গতিবেগের অনুপাতও তাই। অর্থাৎ দূরত্বকে রেশিও করলে ওটাই হবে বেগের রেশিও। তাহলে গতিবেগের অনুপাত কি হবে? তাহলে অনুপাত হবে কুকুরেরটা আগে, 4x/3 5x/4। x আমরা দুই পাশ থেকে বাদ দিতে পারি, আর এরকম অনুপাত থাকলে আমরা আর গুণ করতে পারি। এই গুণটা আমরা আগে করব, এই গুণটা আগে করব। হ্যাঁ, 4 4 16 3 5 15। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে 16:15। এটা আমরা ডিটেইলস করলাম। একটু লিখে নেন প্লিজ ডিটেইলসটা। একটু লিখে নেন, হইলে আমাকে বলেন যে শেষ। তাহলে আমরা এই শুনেন, ডিটেইলসটা কিন্তু জানা দরকার। হ্যাঁ, ডিটেইলসটা, কারণ কি অনেক পরীক্ষায় অঙ্কগুলো রিটেনে আসে ডিটেইলস, সো আপনার জানা উচিত। আর মনে রাখবেন সেকেন্ড পার্ট দিয়ে আমরা স্টার্ট করব, তাহলে খুব সিম্পলি ম্যাথটা হয়ে যাচ্ছে। আর আমরা যদি টেকনিক্যালি করতে চাই, টেকনিক্যালি হচ্ছে এরকম, সংখ্যাগুলো সিরিয়ালি আমরা লিখে যাই। দেখেন প্রথম সংখ্যা 4, ট্রিকটা দেখেন 4, তারপরে কি 5, তারপরে 4, তারপরে 3। কি করলাম? সিরিয়ালি লিখে গেলাম 4 5, এই যে 4 5, তারপরে কি 4 3, এই যে 4 3। এবার 4 4 16, 3 5 15, 16:15। আশা করি ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা, এরপরে এটা করেন, আপনাদের শিটে আছে, নিজেকে যাচাই করুন 3 নম্বর প্রশ্ন। মাসুদের আয় ও ব্যয়ের অনুপাত। প্রশ্নটা এরকম, মাসুদের আয় ও ব্যয়ের অনুপাত 20:15 হলে
মাসিক সঞ্চয়, মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত অংশ? আয়ের শতকরা কত অংশ বের করেন। কি হবে দেখেন, প্রশ্ন বলছে মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত অংশ, এটা প্রশ্ন। সঞ্চয় আয়ের, আয়ের উপরে বের করতে বলছে। আচ্ছা, আয় ও ব্যয়ের অনুপাত কত? 20:, তার মানে কি আয় যদি 20, আয় 20 বলছে, ব্যয় যদি হয় 15 টাকা, তাহলে সঞ্চয় কত? জমা। আয় থেকে যদি ব্যয় মাইনাস করি তবে না জমা থাকে 5 টাকা। প্রশ্ন বলছে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত অংশ। দেখেন, সঞ্চয়টা বের করতে বলছে, বলছে আয়ের কত অংশ, তার মানে যার উপরে বের করতে বলছে তাকে সবসময় নিচে দিবেন। সঞ্চয়টা বের করতে বলছি, আর শতকরা বের করতে বলার কারণে 100% দিয়ে গুণ। কি বলছি আমি? যার উপরে বের করতে বলবে তাকে সবসময় নিচে দিবেন। ওকে, তাহলে সঞ্চয় কত? 5, আয় কত? 20 ইন্টু 100%, তাহলে এটা কাটাকাটি করলে হবে 25%। এই প্রশ্ন অ্যান্সার। আশা করি ক্লিয়ার। কারণ এই জায়গাটা অনেকেই কিন্তু প্রবলেমে পড়ে যাবে না, কাকে উপরে কাকে নিচে দিবেন। সঞ্চয় আয়ের, অথবা আপনি এটা ভাবতে পারেন এর যার সাথে থাকবে এর সে নিচে যাবে, এর যার সাথে সে নিচে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খরগোশ আর কুকুরের অঙ্কের জন্যই। আমরা শেষ পর্যায়ে মোটামুটি এটা করেন তো, এটা শীটে আছে 4 নম্বর। 5:100 যদি এরকম প্রশ্নটা, যদি 5:100 4:64 হয়, তবে 4:80, 3:what? দেখেন 5 এর সাথে এই দেখেন
5-এর সাথে 20 গুণ 100, 4-এর সাথেও 20 গুণ 80, এটা মিল আছে, এটা নিয়ে আমাদের কোনো ভাবনা নাই, কনসার্ন নাই। 4:64 হয়, দেখেন 4-এর সাথে 16 গুণ দিলে 64, ঠিক না? 4-এর সাথে 16 গুণ দিলে 64, তাহলে 3-এর সাথে যদি 16 গুণ দেই তাহলে হবে 48, এটাই অ্যান্সার। ক্লিয়ার সবাই? তো আজকে আর আগাবো না, আপনারা বাসায় যেটা করবেন অনুপাত সমানুপাতে ম্যাথগুলো আজকেই করে ফেলবেন, হ্যাঁ, চেষ্টা করবেন আজকেই করার, তাহলে ক্লাসটা ইফেক্টিভ হবে। আর আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটু শর্ট ফলো করবেন না, শর্ট তারা ফলো করবে যারা ম্যাথে এক্সপার্ট। আগে এক্সপার্ট হয়ে নেন, শর্টটা ভিতর থেকে আসবে। ওকে, তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।